তেসরা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন হুম, কিন্তু প্রথমে আমাদের যে শহীদ মিনারে আমি আমি সঞ্চালনা করছিলাম, হুম, নাহিদ ভাই এক হুম, দফার ঘোষণা দেয় তখন শহীদ মিনারে। নাহিদ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, মানুষজন হুম, ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময়ে যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে। হুম। মানে প্রেশারটা কিন্তু মাঠ থেকেই ছিল। তো ওকে। আমাদের সেই আবার সময় এট দ্য সেই সেম সময় টাইম আমরা, সেই সময় জি, রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আসন ভাগাভাগি করছিল। না না, এটা তিনি 3রা আগস্ট না, আমি আপনাকে বসেছি পাঁচ পাঁচ, না আমি আসন ভাগাভাগির কথা বলিনি ভাই। আমি আপনি আমি যেটা বলেছি যে নাহিদ ভাই তার স্ট্যাটাস উল্লেখ করেছে আপনার 5ই আগস্টে। 5ই আগস্টে যখন আমরা রাস্তায়, তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্র চেষ্টা করেছে। আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে, যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে, বা এখানে উনি কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটা টানছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু উল্লেখ করা উচিত ছিল। 5ই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ ভাই তার স্টেজটা শুরু করেছিল। তো এখানে মূলত 5ই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম 8ই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্টস কিন্তু নাহিদ ভাই দিয়েছে সেখানে। তো এইখানে 5ই আগস্টে যেমন নাহিদ ভাই গল্পটা বলেছে, আপনার জুলাইয়ের অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় ঐক্যের স্বার্থে, ভাই কিন্তু জাতীয় ঐক্যের কথা বারবার সেখানে উল্লেখ করেছিল, আপনি হয়তো পড়েছেন। জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলি নাই, বা এখানে রাজনৈতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই। তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম, মুখ বুজেছিলাম। কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন আসলে এটা আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য। নাহিদ ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন, এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি। এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল, আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত, এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে দুইজন উপদেষ্টা, পরবর্তী তারও একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন। তো আপনি আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, আপনার প্রথমে কোটা সংস্কার, কোটা বৈষম্য নিরসন আন্দোলন শুরু করেছিলাম, সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল। অনেকে আমাদেরকে, আমরা ভারত এন্টি এন্টি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলতেছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা সরকারের সাথে আতাত করে মুভমেন্ট করেছি, এরকম মন্তব্য করেছেন। ইন্টারনালি আমাদেরকে অনেক ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি। তো আবার একই সাথে এখানে 18ই জুলাইয়ের কথা যদি বলি, 18 জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনীতি স্টেক হোল্ডার অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের সাথে যখন গুলি চলছিল, 16 তারিখে গুলি চলছে, আবু সাইদ শহীদ হয়েছে, তারপরে একে একে হুম। শহীদ হচ্ছে, 17 তারিখ শহীদ হচ্ছে, 18 তারিখ শহীদ হচ্ছে, 18 তারিখে আমরা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার গুলোর থেকে সেই সাপোর্টটা পাইনি। সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল। আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই, 24শে জুলাই আমার স্পষ্ট মনে আছে, তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও, আমাদের এখনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। তো এই যখন পরিস্থিতি হয়, এবং আমরা আমি, নাহিদ ভাই, আসিফ মাহমুদ, আমরা মনে হয় 26শে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়। আর 24 জুলাই কনভারসেশন আমি আপনাকে বললাম। তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মুভমেন্টে, হ্যাঁ, আহ, জ- সব আহ, জ- শেষ মুহূর্তে এসে, আমি একটু সময় নিচ্ছি, শেষ মুহূর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু 5ই আগস্ট ঘটিয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে আহ বাংলাদেশের মানুষ যে ভোগান্তিটা ভুগেছে বিগত 15-16 বছর ধরে, সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে, তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল। কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলনগুলো ফসল পাচ্ছিল না। তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে যেমন, আবার একই সাথে আমি 5ই আগস্টে যে জিনিসটা ঘটেছে, ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা, আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে। যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি। আমরা শাহবাগে আমার স্পষ্ট মনে আছে, শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম, তখন আমাদের কাছে তথ্য এসেছে যে রাজনৈতিক অংশীজন গুলার, বড় বড় দলগুলোর একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা ভাগাভাগির দর কষাকষির আলাপ চলছিল। তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল। এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্নভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন, আমরা সবার কথা বলবো না, বাট আহ, একটা বড় অংশ জ- কিন্তু ছাত্রদের জ- বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে যাচ্ছে। জি। জনাব নাহিদ মজুমদার, ভাই মূলত জনাব তার মজুমদার। আচ্ছা। নাহিদ ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে, জি আমি একটু শেষ করি, নাহিদ হুম। ভাই মূলত ওনার ব্যাকগ্রাউন্ড টেনে, আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা খুব শর্ট আকারে ভাই টেনেছে, টেনে মূলত তার এই রাজনৈতিক যে বাস্তবতা বা বাংলাদেশের যে বাস্তবতা সেটা জনগণের সামনে নাহিদ ভাই কিছুটা উপস্থাপন করার চেষ্টা করেছে। জনাব মজুমদার, আমার দুই তিনটা প্রশ্ন আছে, আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন। যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল, সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই?
মানে না না এটা আমরা না 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 আমি 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 আপনি একটা একটা না না করে বলেন, আমি একটা একটা করে বলেন। ওকে ওকে দুই হ্যাঁ হচ্ছে রাজনৈতিক দলগুলো এটার ব্যাখ্যা দিতে গিয়ে এটা বলেছিল যে যেহেতু এটা সর্বজনের আন্দোলন, এটাকে পলিটিক্যাল আন্দোলন যাতে শুরু থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছেন। এই কথা কি অসত্য কিনা? তিন, বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে, জামাতে ইসলামী অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল, সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে এটা ঠিক? এবং আপনারা যে ক্যান্টনমেন্টে গিয়ে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন, এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন? এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন, কারণ 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে 3 আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাভাগি করছিলাম, আপনারা বিএনপিকে মিন করতেছেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা, কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না, বা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন। এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে। আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা, মানে একটু যদি আপনি বলেন, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো জনাব মজুমদার। আচ্ছা, আপনি প্রথমেই প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশযুক্ত? অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক ছিলেন, আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থকই আন্দোলনে ব্যাকবোনের মতো ছিলেন। আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন। কিন্তু আমি আপনাকে যে কথাটাই বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আকারে, কিন্তু আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু সাংগঠনিক লিডারশিপদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম। তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল, এটা অবশ্যই স্বীকার তো করবোই। কিন্তু আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল, ওই মোমেন্টাম গুলা যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখনকার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি। এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে, আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্টভাবে 24 জুলাইয়ের কথা বলেছি, আমি আপনাকে 18 জুলাইয়ের কথা 24 বলেছি। জুলাই থেকে কিন্তু আপনারা, 24 আন্দোলনে জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল? আমাদের যখন এখানে আপনার 16 তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়, 17 তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, এবং 18 তারিখেও আমাদের উপর গুলি চালানো হয়, 19 তারিখে গুলি চালানো হয়, 19 তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে গুম করে ফেলা হয়। তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল, এবং 19 তারিখে গুম হওয়ার যে প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন, উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের, কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্টভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয়। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের লিডারশিপের একটা অংশকে কিন্তু তখন গুম করে ফেলা হয়, এবং আমরা কিন্তু তখন সরকার, আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় যে জি হ্যাঁ আপনার আমাদের আমরা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে সরকার গিয়েছিলাম। সরকার হ্যাঁ, সরকার আমাদের সরকার সরকার, পতনেরই আন্দোলন করতেছিলেন 24 তারিখ। জি জি 24 তারিখে আমরা সরকার পতন আন্দোলনে ছিলাম মেন্টালি, আহ, এবং জনগণ আমরা মনে করছি যে 24 এবং এই তারিখে সময় সরকার রাজনৈতিক পতন দলগুলি, আন্দোলনে ছিল। এই সময় রাজনৈতিক দলগুলি আপনাদেরকে আসলে এইটা বলার বা বোঝানোর পরও তারা আপনাদেরকে সহযোগিতা করে নাই, এইটা আপনারা মিন করতেছেন? আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন, কিন্তু আমরা নেতৃত্ব পর্যায় থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি, যেটাকে আসলে গ্রিন সিগন্যাল আকারে আমরা বলছি, সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে কিন্তু আমরা সেটা পেয়েছি। সেটা এই একটা আমরা ইসে এসেছিলাম, আপনারা মনে করছেন যে এটা জুলাইতে পেলেই ভালো হতো? জুলাই, হ্যাঁ, এটা কিন্তু 18 জুলাই যদি আমরা পেতাম হয়তো আমাদের মানে আমার এটা অগাস্টের যাওয়া হতো না আর কি। আমরা যেটা মনে করছি অগাস্টের 5 তারিখ লাগতো না, সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল। এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে। না না আমি সেটা স্পষ্ট না, তবে আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি। বাট আমাদের কাছে মনে হচ্ছিল যদি আমরা 18 জুলাই বা 17 জুলাই সেই গ্রিন সিগন্যাল সকল পর্ষদ থেকে পেতাম, তাহলে আসলে আমাদের এই ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো। তারপর আমরা যেটা সবসময় আন্দোলনের চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি, মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি, সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি। আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি, যে এই 3 আগস্ট যখন আমাদের 3রা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয়, তখন কিন্তু প্রথমে আমাদের যে শহীদ মিনারে আমি সঞ্চালনা করছিলাম, নাহিদ ভাই এক দফার ঘোষণা দেয়, তখন শহীদ মিনারে নাহিদ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, মানুষজন ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময়ে যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে, মানে প্রেসারটা কিন্তু মাঠ থেকেই ছিল। তো আমাদের আবার এট দ্য সেম টাইম আমরা সেই সময় রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আসন ভাগাভাগি করছিল। না না, এটা 3রা আগস্ট আমি আপনাকে বসেছি না আমি আসন ভাগাভাগির কথা বলিনি ভাই। আমি যেটা বলেছি যে নাহিদ ভাই তার স্ট্যাটাস উল্লেখ করেছে আপনার 5ই আগস্টে যখন আমরা রাস্তায়, তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল, এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক মাইনাস দলের করার। অংশটা কোথায়? আমি নাহিদ জি ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি।
জি ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ হ্যাঁ দিয়ে নতুন সরকার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। এটা কারা, মানে কোন হুম রাজনৈতিক গ্রুপ? এখানে আপনার বিএনপি? ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট এখানে তো আমি আমার তো বাহিনী মনে আসছে না, তবে বিএনপি প্রতিনিধি ছিল। তারপর হচ্ছে যে আরো বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল, যেখানে ছাত্রদেরকে তিনজন বা চারজন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম, কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয়ক ছিলেন না। বা আমাদের যারা নেতৃস্থানীয় ছিল কাদের সাথে আসলে তখন ওই যোগাযোগটা হয়নি। তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো এই সময় শিবির, মর্মাহত করেছে। এবং জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সে সময়? এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হচ্ছে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির বা বামপন্থী ছাত্র সংঘগুলো, তারা আমরা মনে করছি যে ভ্যানগার্ডের মতো এই আন্দোলনে ভূমিকা পালন করেছে। এবং আপনারা যারা আমাদেরকে সামনে দেখেছেন, তারা আমরা নিউক্লিয়াসের মতো আন্দোলনে কাজ করার চেষ্টা করেছি। তো এখানে আমি 24 মনে তারিখের করছি যে গ্রিন সিগন্যালের ছাত্র কথাটা যেটা সংগঠন বলতেছেন, 24 জুলাই গ্রিন সিগন্যালের যেটা কথা বলতেছেন, যেটা বিএনপি থেকে আসে নাই, সেটা কি জামাত থেকে আসছিল? গ্রিন সিগন্যাল কি না জামাত না দিয়েছিল? এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায় ছিল। হ্যাঁ, এক এক পর্যায়ে আমরা ওকে। আসলে এক এক ধরনের সহযোগিতা পেয়েছি। হুম। তো এখানে আমি যেটা উল্লেখ করেছি সেটা 24 জুলাই, সেটা একটা কনভারসেশন আমি আপনাকে করার চেষ্টা করেছি, হুম। বলার চেষ্টা করেছি। তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আরেকটা রাজনৈতিক স্টেকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল কিনা। জি, ধন্যবাদ। না, আমি এটা ঠিক আসলে বুঝতে পারতেছি না, আপনার কাছে আমি আবার আসবো। আরেকটা জি জিনিস ভাই। একটু যদি আপনি বলেন, এই কথা আপনিও আপনার বলার মধ্যে বলেছেন এবং নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছি, 3 আগস্ট থেকে আমরা বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। এই প্রস্তাব হুম, আপনাদেরকে কে হুম। দিতেছিল, সেনা শাসন বা জরুরি অবস্থা? তিন আমরা আগস্ট যখন 3 আগস্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম। হ্যাঁ। আমরা যখন হচ্ছে যে আমরা যখন ডিবি হেফাজত থেকে ছাড়া পাই, আমরা যেটা চেষ্টা করি যে আসলে মানুষজন এই মাঝখানে তো আমরা আসলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিলাম। হুম। তো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার ফলত আমরা যেটা করেছি, আমাদের যারা আরো আন্দোলনকারী ছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। এবং এই ওই সময় রাজনৈতিক যে পরিক্রমা যেটা চলছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। তো এখানে আমাদের একটা সংশয় ছিল মনে, যদি এখানে আমরা তো আসলে তখন যে আর্মির অবস্থান সেটা আমাদের 3রা আগস্ট ক্লিয়ার ছিল না। তো এটা আমাদের কাছে একটা সংশয় ছিল আসলে এখানে না 111 হওয়ার না না, পসিবিলিটি। জনাব জি মজুমদার, জি আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, কারণ আপনারা জি ইয়াং জেনারেশন, আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এবং আমি মনে করি যে 5 আগস্ট যে শেখ হাসিনার পালাতে হয়েছে, আপনারা রক্তের বিনিময়ে রক্ত সমুদ্রে দাঁড়িয়ে, এবং আরো অনেক সাংঘাতিক কিছু হতে পারতো। আমরা আজকে বাকের মজুমদারের সাথে কথা জি বলতেছি, কামাল ভাই, বাকের মজুমদারও এখানে মারা যেতে পারতো, কারণ ও সবসময় রাস্তায় ছিল। এই শ্রদ্ধা, এই ভালোবাসা আমার সবসময় থাকবে, শুধু আপনি না, আপনাদের সাথে আরো যারা ছিলেন, নাহিদ বলেন, মাহফুজ বলেন, আসিফ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, সবাই। কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা যে কথাগুলি বলতেছেন সেগুলি আমরা বুঝতে পারতেছি না কেন। যেমন আপনি বলতেছেন যে কি ধরনের 3 আগস্ট থেকে আমাদের কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা আমরা মেনে নিব না, 3 আগস্ট থেকে আমরা বলে আসছি। আমার কথাটা হচ্ছে যে 3 আগস্টে আপনাদেরকে কেউ, এটা ইতিহাসের জন্য যারা জরুরি, যে সেনা জি শাসন বা এইটার কোনো প্রস্তাব আপনাদের কাছে আসছিল? আপনারা এটা কেন না না বলতেছেন? এখানে আমরা আশঙ্কা করছিলাম, যেহেতু আমরা আন্দোলনে ফেস আকারে ছিলাম, আমাদের সাথে বিভিন্ন অংশীজন কিন্তু যোগাযোগ করছিলেন। বিশেষ করে আমরা যখন এক দফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আসলে হোয়াট উইল বি নেক্সট কোশ্চেনটা কিন্তু আমাদের সামনে ছিল। তো এখানে জনগণের মধ্যে যে আমরা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা দেখেছি, এবং মানুষ কিন্তু গুলি করলো, সে একজন ওই পুলিশের ভিডিওটাই ওকে। আসলে সত্যি ছিল, একটা ভাইরাল ভিডিও হয়েছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে এখানে মানে শেখ হাসিনার মানে এই পতন ছাড়া এখানে আমরা নিজেদের শপথ করেছি আমরা ফিরে যাব না, ওকে, বা যেই পরের আমরা লাইনটা আমরা পড়ি, মারা গেলেও যারা পরের লাইনটা থাকবেন পড়ি, মাঠে, হ্যাঁ, বুঝতে তারা পেরেছি। সেটা পরের চালিয়ে লাইনটা যাবেন। পড়ি। জি আমাদেরকে জি বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলো, আমরা যেতে অস্বীকার করি। 3 আগস্টের কথা বলা হচ্ছে, বারবার ক্যান্টনমেন্টে কে যেতে বলতেছিল আপনাদের? এটা কোথায় আপনি পড়েছেন? আমি নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাস পড়তেছি। আমাদের এটা 3 আগস্টের ভাই বলছেন যে আমরা 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। হুম। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু আলোচনা এবং বার্গেনিং এর মাধ্যমে না না, ডক্টর আমাদেরকে ইউনূস প্রদান বারবার করে। ক্যান্টনমেন্টে আমি ক্লিয়ার করি। জি। এখানে দুইটা সেন্টেন্স আলাদা। 3 আগস্টের থেকে বলে আসছে সেটা যেমন এটা একটা আলাদা সেন্টেন্স, আর পরেরটা যেটা বলছে সেটা মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি তো পুরো পরিক্রমার সাথে কানেক্টেড ছিলাম, রাইট রাইট, সেজন্য আমি 5 আগস্ট থেকে হয়তো আপনারা আপনাকে ক্যান্টনমেন্টে যাইতে ভালো চান নাই?
5 না আগস্ট না আপনারা না না, ক্যান্টনমেন্টে যেতে এখানে চান নাই? আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদেরকে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। তো এখানে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি না, আমরা ক্যান্টনমেন্টে যাব না। আমরা হচ্ছে যে সেটাই আমরা বলতে চাচ্ছি, সেটাই জি বলতে জি জি চাচ্ছি যে জি 5 আগস্টে আপনাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছে, তখন আপনারা বলছেন যে আপনারা ক্যান্টনমেন্টে যাবেন না, তাই তো? জি 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 তারপরে আপনারা পরে পাঁচ আবার আগস্ট গেলেন। পরবর্তী সময়ে আমি আপনাকে এক্স্যাক্টলি, না আমরা ক্যান্টনমেন্টে যাইনি, ক্যান্টনমেন্টে আমরা যাইনি, ক্যান্টনমেন্টে আপনারা যান বঙ্গভবনে নাই। যাওয়া হয়েছিল। ভাই ভাই পড়ার লাইনে খুবই স্পষ্ট করেছেন, শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর ওকে, মাধ্যমে ডক্টর ক্যান্টনমেন্টে যাইতে ইউনূসকে বলা প্রধান হয়েছিল কি অন্তর্বর্তী 5 সরকার। আগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পরে? সেটাই বুঝতে চাইতেছিলাম, হ্যাঁ হ্যাঁ পালায় হ্যাঁ যাওয়ার আগে নাকি হ্যাঁ, আগে? সেটাই সেটাই। পালায় না যাওয়ার পরে। পরে, পালিয়ে ওকে যাওয়ার পরে। ওকে, জি জনাব জি বাকের মজুমদার, আসছি আবার আপনার কাছে। আপনাকে অনেক জি। ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, এই কথা ঠিক যে আপনি বারবার এ, প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম, লেজিটিমেসি, তারপরে তাদের স্পিরিট সম্পর্কে, কিন্তু আমি এই কথাটা বলতে চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে। তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম, যেহেতু তারা শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই, শেখ হাসিনার ইয়াতে খপ্পরে গিয়া পড়েন নাই, বা ভালোবাসায় গিয়া পড়েন নাই, বা সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিরিটের মধ্যে ছিলেন। আপনি একটু কন্টিনিউ করেন, আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে। এটা না, কেন এই ছিল? আপনার আপনার এই লজিকটা এখানে আমি মনে করি গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় এই কারণে, শেখ হাসিনার সঙ্গে ছবি তুলনায় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি। শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যাই এই দেশে বেশি ছিল। তো আমি বলেছি যারা তেল মারে নাই, যারা তার সঙ্গে ছবি তুলে নাই, তাদের মধ্যে যোগ্যতা, এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয়, সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই। সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। এই বাকের মজুমদার, আপনি বললেন যে ও রাজপথে ছিল, ঠিক আছে ছিল। ও রাজপথে থাকাকালীন যাই যে ওকে বলতেন যে বাকের, তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো, কারণ যদি তুমি এই আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাইতে পারো, তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেবো যে সে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য। ও কি বলতো আপনাকে? ভাবেন তো একটা কথা, ও কি বলতো? ভাই নূরজাহান বেগম জিনিসটাকে, উনি কে? উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন? উনি কিভাবে একটা এরকম গণ অভ্যুত্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন? সেই কাজটাই কিন্তু করা হয়েছে। নূরজাহান বেগম কি গৃহবধূ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে ওনাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য না, ব্যবস্থা ঠিক করেন। কিন্তু কামাল ভাই, সমস্ত ক্ষেত্রে এগুলো কামাল বলা ভাই, হয়েছে। এইটা তো আমি এইটা তো বলি, আমি এইটা তো শেষ করি আপনাকে। জি, হ্যাঁ, বলেন। এইটা তো লিডারের চয়েস। আমরা কিন্তু দেখেছি যে কোচ অনেক সময় সবচেয়ে ভালো খেলে That's আসা the লোকটাকেও point. খেলায় না। আপনি তো আমার পয়েন্টটা বলে দিচ্ছেন ভাই। জি, আমি তো ওই কথাটাই বলছি, তো choice এটা না। লিডারের চয়েস। জি, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ট্র্যাজেডি। আমাদের লিডারের একটা ব্যাড চয়েস। আমাদের লিডার এমন একটা চয়েস, ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না, চয়েসটা ভালো হয়নি। উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না। আমি এই কথাটাই বলছি, বারবার বলি যে আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি, একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে, তার প্রত্যেকটা চিন্তা, তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে। অথচ আমরা একটা তারা হবে শার্প, তারা হবে তাৎক্ষণিক। আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি যেন লেথার্জিক গভর্নমেন্ট। আমি এই কথাটাই বলেছি, এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট। আপনি দেখেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন, দেখেছেন। আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ডক্টর ইউনূস সাহেবের, জি, বলা হয়ে থাকে এ যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ। আমিও তাই বলি। কিন্তু ভাবেন তো, যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে নুরুল কবির প্রশ্ন করলেন, উনি কি বললেন? উনি বললেন যে আমি তো এই জগতের লোক না, আমাকে জোর করেছে নিয়ে এসেছি, আমি কিছু জানি না, আমি বোঝার চেষ্টা করতেছি, দেখতেছি কি হয়, দেখি কতটুকু করা যায়। তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না, ওনাদেরকে আমি কি বলবো, আমি নিজেও তো পারি না, তো ওনাদেরকে আমি কিভাবে বলবো? আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না, কি বিনয়ী লোক, কি সুন্দর লোক, নিজের কথা স্বীকার করলেন। আপনি আমাকে বলেন ভাই, এটা কি ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে কাজ করার জায়গা? না কামাল ভাই, আমি একটু ডক্টর কামাল ভাই, আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্যই একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনূস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তাড়াহুড়া ছিল, তিনি সব লোককে চেনেন না, তাকে এই লোককে নিতে হয়েছিল। কিন্তু আপনি তো আরেকটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই, উনাকে কিরকম জায়গায়, কিরকম একটা বাইনারির মধ্যে হাঁটতে হয়েছে। তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না, তিনি বিএনপির লোক নিতে পারবেন না, তিনি এক্স
এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না, তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে। এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে, কিছু লোক খারাপ থাকতে পারে, কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আপনি দেখেন এতগুলি কনস্ট্যান্ট যদি কামাল ভাই আপনাকেও দেই, এতগুলি কনস্ট্যান্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে একটু। আমি বলি আপনাকে, সুন্দর, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খড়ের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন, জ্বলবে না আগুনটা ভাই? জ্বলবে, জ্বলবে। ইন্টেনশনে কিন্তু আগুন নিভাবে না, রাইট। ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না, রাইট। সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে। আপনি শুনেন, সারল্য, সারল্য, ভদ্রতা, নম্রতা, এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। অ্যাবসলিউটলি। আপনি একটা যুদ্ধে নেমেছেন, ইটস এন ওয়ার, আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই। আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর বেসিসে। শুনেন, আপনার সামনে দিকে তার ছিল, খোলা তার, একজন আপনাকে বললো ভাই তারটার মধ্যে কি ইলেকট্রিসিটি আছে? আপনি বলেন যে ঠিক আছে, হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা। আপনি কি হাত দিয়ে দেখবেন? আপনি যদি হাত দিয়ে দেখেন, যদি থাকে তাহলে এটা ধরবো না, তো ধরলে তো আপনি মরেই যাবেন না ভাই। কিন্তু আপনি তো পুরো জাতিকে সঙ্গে নিয়ে হাত দিচ্ছেন। না কামাল ভাই, এটা কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় না। আমি আপনাকে বলি, শুনেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন, আপনি আমার বলেন, আপনি জীবনে অনেকদিন সাংবাদিকতা, আপনি বলেন তো অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন, কার সঙ্গে আলাপ করে করছেন? ওকে, আপনি কার সঙ্গে আলাপ করে করেছেন? আমি একটু আগের থেকে আসি কামাল ভাই। সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ, কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে। আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায়, তারা যুদ্ধ করতে চায় না, তারা শান্তিটা বজায় রাখতে চায়। তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা, ডক্টর ইউনূস যুদ্ধ করতে আসেন না। আচ্ছা আচ্ছা, খুব ভালো, আপনি চমৎকার উদাহরণ দিচ্ছেন। আমি এই চমৎকার উদাহরণ দিচ্ছি, একটা মন্দ উদাহরণ দিই আপনাকে। যে শান্তিরক্ষা মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের না পাঠায় সেনাবাহিনীকে পাঠায় কেন ভাই? কারণ যদি যুদ্ধ লাগে যুদ্ধ করবে, যুদ্ধ লাগলে যুদ্ধ করবে, যুদ্ধ লাগলে যুদ্ধ করবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যুদ্ধ তো লেগে আছে সারা দেশে। মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা, বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা, যুদ্ধ লেগে আছে না। কিন্তু কামাল ভাই, আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন, তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া, পুরা 2024-এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন, নানা ধরনের বিষয়াদি, জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা, এগুলি আপনি দ্রব্যমূল্যের জন্য একটু সাফার আমরা করব না, একটু আমরা দিব না? মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম, জার্মানিতে, তারা তো 15 বছর ডাস্টবিনে খাবার খায় দেশটারে ঠিক করলো। ওকে, তাহলে আপনি প্রত্যেকটা বাজারের আশেপাশে 20টা 30টা করে ডাস্টবিন রাখেন। না না বাজার করতে পারছো না, এখান থেকে নিয়ে যাও। না না, তা না, তা না, কিন্তু কিছু স্যাক্রিফাইস আমরা করব না, কিছু স্যাক্রিফাইস আমরা করব না। কিছু কতটুকু? কিছু কতটুকু? কিছুটা কার জন্য কিছু? কার জন্য কিছু? যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে 8 টাকা বাড়ায় দেয়, তার কিছু? নাকি যে লোক 1 লিটার তেল কিনতে যে 3 বার পকেটের টাকা গুনে, তার জন্য কিছু? আপনি কার কথা বলতেছেন রে ভাই? সাধারণ মানুষ, এই দেশের মানুষের, আপনার একজন উপদেষ্টা যে আলী ইমাম মজুমদার, সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না। ওই লোক কষ্টের কি বুঝে? আপনি আমাকে বলেন, ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বুঝে? বেতন বাড়বে না, চাকরিচ্যুত হবেন আপনি, জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না। এটা কি ভাই জুয়ে আছেন, ম্যাজিক নাকি? এটা কি ম্যাজিক? ওকে, আমি কামাল ভাই, কামাল ভাই, আমি আপনার বক্তব্যের সাথে দ্বিমত এই পর্যায়ে করতেছি না, কিন্তু প্রশ্নটা করে রাখি। হ্যাঁ, না না, প্রশ্নটা আমি করে রাখি। কারণ ভাই, আপনার চোখে আমি বরং বাকের ফ্যান, আমি বরং আরেকটা প্রশ্ন করি। জি জি, আমি বাকের একটা কথায় আমার একটু মনে হলো এই প্রশ্নটা আমার করা দরকার। জি জি, প্লিজ। খালি নাহিদের এই যে নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন, এই স্ট্যাটাসটা আপনি তো ওনাকে পড়ে শুনাইলেন। আমি যদি এই প্রশ্নটা করি, আপনি আমার হয়ে বাকেরকেও প্রশ্নটা করতে পারেন, বাকি নিজেও জবাব দিতে পারে। আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি 111-কে ইনভাইট করতেছে, আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111-কে ইনভাইট করতেছে,
ওকে আমি যদি এই কথাটা বলি, ওকে ওকে এই কথা, কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে। একজন উপদেষ্টার পদে থেকে উনি কি এটা করতে পারেন? এটা কোনো সেন্সিবল কাজটা করেছেন? না, ওকে, আমরা 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 কামাল ভাইয়ের প্রশ্নটার জন্য জনাব বাকের মজুমদারকে, এটা যদি বাকের মজুমদার কিছু বলেন তো আমরা এটা একটু আহ্বান জানাই। জনাব মজুমদার, আমাকে 10টা সেকেন্ড একটু টাইম দিবেন। আমরা একটু দর্শকের কাছে জানতে পেরেছিলাম, মানে প্রশ্ন করেছিলাম যে সময় দিতে পারবেন না বলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সমন্বয়ক সার্জিস আলম। এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 74% দর্শক এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন, সঠিক না মনে করেন শতকরা 26% দর্শক। 54,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছেন। জনাব বাকের মজুমদার, আপনার কাছে একটু যাচ্ছি। জনাব মাসুদ কামাল ভাই একটি প্রশ্ন আপনার কাছে করেছেন যে এই ইনভাইটটা 111-এর মতো একটা সরকারের ইনভাইট কি আসলে জনাব নাহিদ ইসলামই দিচ্ছেন কিনা? জনাব মজুমদার। এখানে এখানে জনাব মাসুদ কামাল ভাই জি খুব সহজে নাহিদ ভাইকে একটা প্রশ্ন করে দিলেন, একটা এখানে কোশ্চেন রেখে গেলেন যে 111-এর সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কিনা বা নিজে ইনভাইট করছে কিনা। তো এখানে আমি পাল্টা জানতে চাই, বা আমার আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে, আসলে কোন অর্থে আসলে বিএনপি 111কে ইনভাইট করছে, কিন্তু নাহিদ ভাই খুব তার ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে। সে উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড টেনেছে, পরবর্তী ঘটনাক্রম বলেছে। তো আমি মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন করছি, উনি আসলে কোন প্রেক্ষাপট বা কোন ব্যাকগ্রাউন্ড দেখে আসলে নাহিদ ভাইকে এমন প্রশ্ন করতে চাচ্ছেন বা ওকে ওকে ওকে, কামাল ভাই নিশ্চয়ই বলবেন। আমি একটু বোঝার জন্য, জনাব মজুমদার, আসলে আপনাদেরকে প্রশ্ন করা, আপনারা এত বেশি জনপ্রিয়, আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা কারণ আমার ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে। আমি শুধু বোঝার জন্য বলতেছি। আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে। জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার, সেটা আপনারা কাকে মিন করেছেন? মানে কারা সরকারে আসে নাই? মানে এটা জাতীয় সরকারটা কে? মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই। তো বিএনপি রাজি হয় নাই, তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই, নাকি বিএনপি রাজি হয় নাই বইলেই অন্য কোনো সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই? এখানে না, শুরুতে হচ্ছে 5ই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি, তখন আমরা আসলে এই জাতীয় সরকারের আহ্বান করি। তো সেক্ষেত্রে ভাই যেটা বলেছেন সেটাই, জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারে সে সময় আসতে চায়নি। তো বিএনপি যেহেতু এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং বিরোধী দল হিসেবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপিকে মনে করি। তো এই সিদ্ধান্তের কারণে, বিএনপির সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি। আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসে, আসলে এই জাতীয় সরকারের লেজিটিমেসি নিয়ে আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি, সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আমাদেরকে স্ট্র্যাটেজিক পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন, যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকার আসার প্রয়োজন হতো না। মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল, যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি, বিষয়টা এরকম না। মূলত বিষয়টা ছিল মাঠ থেকে, যেমন আমরা এই মাঠের কর্মসূচিগুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল, আমরা কর্মসূচিগুলো জনগণের ভাষাগুলা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, রূপান্তর করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে 5ই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে। তো সবকিছু এই চাপ কি এখনো আছে জনাব মজুমদার? এই চাপ কি এখনো আছে? মানে এখন আছে বলতে আপনি কোন অর্থে মানে এখনো সরকারে থেকে যাওয়ার চাপ আছে? জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন, মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন, এই চাপ কি এখনো আছে কিনা? সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ এই করেছেন, চাপটা আছে কিনা এখনো? অবশ্যই দায়িত্ব যে এইসব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি, আমি মনে করছি আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার করা হয়, একটি হচ্ছে যে ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ, এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমি খুবই সরকারি যদি বলি,
হ্যাঁ, তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম, এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু 3 জন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে বা এই আমাদের যে এক দফা ছিল, এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অঙ্গের আসলে বাস্তবায়ন করবেন, মানে না, সর্বসাকুল্যে আমরা না, মনে করছি। আর জনাব জি মজুমদার, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই, যদি আমরা নাহিদ ইসলামের না না, বিষয়টা এরকম নাহিদ ভাই, আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনাই, জি জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না, শব্দটা কিন্তু খুবই মানে যে সেন্টেন্স, এখানে অনেক কিছু একসাথে আপনি কিন্তু মিন করতে আচ্ছা পারবেন। আচ্ছা যে প্রয়োজন হতো না, ইট ডাজন্ট মিন যে এখন থাকতে পারতো না, মানে ওকে, আমার এটা প্রয়োজন হলে থাকতো, যদি মনে করতেছে ওই সময় হয়তো প্রয়োজন হতো হয়তো না, বা প্রয়োজন যদি হতো অন্যরা না, মানে তার মানে হচ্ছে হ্যাঁ প্রয়োজন হলেও হইতে পারতো, তাই তো? হতেও পারতো, হতে হইলেও হতে পারতো, এখনকার হ্যাঁ, বা অবস্থাটা কি? ওনারা এখনকার অবস্থাটা কি? এখন কি হয়তো প্রয়োজন অবশ্যই আছে? আমরা মনে করছি এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে লেজিটিমেসি আমরা মনে করছি যে একটা বড় লেজিটিমেসি দিচ্ছে হচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টারা, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই গভর্নমেন্টের মনে করছি লেজিটিমেসি যে দিতেছে ছাত্র উপদেষ্টারা। না না, আমি বলছি একটা, আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি, বাট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই গভর্নমেন্টের অন্যতম লেজিটিমেসি হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র উপদেষ্টারা, যেহেতু ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তাদের আপনি প্রতিনিধিত্ব ছাত্ররাই চেয়েছে, এবং সেই প্রতিনিধি জনাব হিসেবে জনাব জি মজুমদার, আমি একটু যদি ধীরে বলেন, আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই, যে আপনি একটু বলেন তো যে জি বর্তমান সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে। আমাদের ছাত্র উপদেষ্টারা। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা। আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা এরকম শুনতে পাচ্ছি, মানে এটা হবেও। এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন? তার আগে কি নাহিদ আসিফ, জনাব নাহিদ, জনাব আসিফ, জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন, নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন? আচ্ছা, আমি প্রথমে আবার আপনাদের আমার একটু ভিতর পিছনে থেকে। যেতে হয়, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি জি। আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার আমি আবার উল্লেখ করছি, হুম ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, হুম মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই হুম 5 আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন 2 জন সমন্বয়ক ছিলেন, যে আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা হুম যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন। হুম আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন, তারা হুম মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন। এখন হুম আমাদের মাঠে থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের আশাকাঙ্ক্ষা বলি, জনগণের চাপ বলি, ছাত্রদের চাপ বলি, একটা নতুন রাজনৈতিক দলের কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে। হুম তো এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যেটা বলছি, আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো বিবেচনাধীন আছে, এখনো এই বিষয়ে এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি, আমি সেটা বলবো। আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে ছাত্র উপদেষ্টা যে গভর্নমেন্টে আছেন, সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে, এবং হচ্ছে যে যে এক দফা দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন। আর রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা, হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যে যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম। আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দলে আসতেই পারেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনীতি করার অধিকার আছে, সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না, সেভাবেই সে আসলে আসলে রাজনৈতিক দলে আসবে। আমি যদি গভর্নমেন্ট বলতে বুঝাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে। জি যদি রাজনৈতিক দল করে, তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে, তাই তো? অবশ্যই 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 জি। আপনাকে 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 অনেক ধন্যবাদ। আমি আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। জনাব মাসুদ কামাল ভাই, অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায়, আপনি বলেও আসতেছেন, কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা। সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিববাদ, জিয়াবাদ, জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই। মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম, যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা। একটু বাইদা ভাই বলে রাখি, আমি অবশ্য ছাত্রদলও করতাম না, এই বাইডারিতে আমাকে ফালানোর দরকার নাই। তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ, এই ব্যাপারটা কি আসলে, মানে এই এই বাদগুলি কোত্থেকে আসতেছে, আপনি এটা খেয়াল আচ্ছা, করছেন? আমি 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 আপনাকে বলেন, একটা এই ছাত্র যারা বলেন না, ওনাদেরকে হ্যাঁ আমি জিজ্ঞাসা করি হ্যাঁ যে শেখ হাসিনা সরকার তো গত 17 বছর মোটামুটি টানা ছিল, হুম এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটাকে শুনেছে কিনা, 15 এটা আমি একটা জানতে চাই।
আমি মনে করতে পারি না। জিয়া রহমানের সরকার, জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেন। এই জিয়া রহমানের কোনো একজন কর্মীর মুখে, নেতাবাদ দেন, কোন একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে না? না? জিয়াবাদটা তো নগদ এই মনে পড়তেছে না, বিষয়গুলো- কিন্তু কিন্তু আপনি এটা ঠিক কইছেন। মুজিববাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবীয় বর্ষ, জায়গার জোনের নাম দিয়ে কোনো দিছিল, সমস্যা নাই। আমি সবকিছুই তো। ওগুলিকে প্রশংসা করছি না, জি। আমি বলছি জানেন হ্যাঁ। এগুলো বলার জন্য আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ। আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছেন মুজিববাদ, জিয়াবাদ জিয়াবাদ। হবে না, অন্য বাদ হবে। কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি? পাটোয়ারি বাদ? বাদটা কি রে ভাই? বুঝান না আপনি আমাকে জিনিসটা। বাদের কথাটা আসে কেন? বাদ তো বাদ, বাদ তো সব বাদ। বাদই বাদ। না, উনি বাদ যেটা দিয়ে তো উনি আলোচনা যেটা করবো উনি না। যেটা বুঝাতে এই চেয়েছেন বাদ কামাল আপনি ভাই, create কামাল ভাই, আমি যেটা হ্যাঁ, বুঝছি, জনাব বলেন। পাটোয়ারি যেটা বুঝাতে চেয়েছে, আপনি যে এখন উনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে, সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না। আপনি বিএনপিরও সমালোচনা করেন। ওনার ঘরে উঠলে উনি পছন্দ করতেন? আমার ওকে ফাইন। কার ঘরে উঠবে আমি জানি না। হ্যাঁ। উনি কি চান যে আমি সমালোচনা করে ওনার ঘরে আমার ফসল উঠাই দেই? হ্যাঁ, উনারা ওনাকে তো তো আমার আজগুবি লোক মনে হয়। কে- ওনাকে তো আমার আজগুবি লোক মনে হয়। কারণ আপনি উনি কোথা থেকে মুজিববাদ নিয়ে আসলেন, কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন? যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত। উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই, এগুলো আমি এগুলো বলতে চাই না। সিম্পল মানে বিষয়গুলো হলো জানেন, এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা, আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি আগে বহুদিন ধরে একই কথা বলতেছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। শেখ হাসিনা এই 17টা বছর ধরে এই এক আকাম করে গেছেন। জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন। জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানের চর ছিলেন। হ্যাঁ, রাইট। আপনারা জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন, জামাতে ইসলামকে উনি দরজা পর্যন্ত, অফিস পর্যন্ত খুলতে দেন নাই। এগুলো তো করেছেন, কেন করেছেন? জাতিটাকে ভাগ করতে চেয়েছেন। ভাবছেন যে ডিভাইড এন্ড রুল, আমি অর্ধেককে ভাগ করে রাখবো, কিছু লোককে দৌড়ের উপর রাখবো, আর বাকিরা আমরা রুল করব। এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, জাতিকে ডিভাইড করা। মুজিববাদী একদল লোক, একদল জিয়াবাদী লোক, আরেকদল পাটোয়ারিবাদী লোক। ভাই হচ্ছে কি দেশে? তো হচ্ছেটা কি? আমরা তো না, এটা কিন্তু চাচ্ছি না। কিন্তু কিন্তু কামাল ভাই, আপনি আপনি একটা আপনি চান কি? ঐক্যবদ্ধ জাতি চাই। আপনি চান কি জুলাই আগস্টের মতো এরকম একটা রক্তক্ষয়ী এরকম একটা জিনিসের পরে, 15 বছর পরে শেখ হাসিনার এরকম জগদ্দল পাথরের মতো চাইপা থাকার পরে, একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে, আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে, ওইটার মধ্যেই থাকবে। আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না, কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না। না, আপনি আমাকে বলেন তো ভাই, নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনে করবেন? নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো কেমনে উপদেষ্টা, করবেন? তারপরে যে ছাত্রদের মতো হ্যাঁ, কি ভালো ভালো হবে? লোকরা ক্ষমতায় থেকে গুণগত মান পরিবর্তন আনবে। তারা সৎ লোক, তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে। পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ। তাহলে আপনি চাচ্ছেন অরাজনীতিকরণ, বিরাজনীতিকরণ। না, রাজনীতি হবে পরে, ওরা যখন তাহলে রাজনৈতিক আপনি দল কি করবে, বলছেন? ওরা যখন আপনার- রাজনৈতিক আপনার দল করে কথা- আসবে তারপরে হবে রাজনীতি। আপনার কথা বটম লাইন তো ওইটাই, রাজনৈতিক দলগুলো সব খারাপ, রাজনৈতিক দল দরকার নাই, আমরা একটা অরাজনৈতিক দল আনবো, তারা কারো কাছে কোনো জবাবদিহি করবে না, ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে, যখন ইচ্ছা হবে বই দিবে, যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব। আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে। কেন ট্রাক ধরা পড়তেছে? এর আগে শুনছি, কেন শুনি নাই? যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজারে এনে বিক্রি করার দরকার পড়ে না। শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন, আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো। যে দেশে শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না, তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ, কেমন লজ্জাহীন মানুষ, দেখ। যে তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন? আপনি আমাকে বলেন রে ভাই, এদেরকে আমার যোগ্য বলতে হবে? না, ভাই আপনি আমাকে শুনেন, উনাদেরকে আমি খুব ভালোবাসি, কোনো সন্দেহ না, আমি খুব ভালোবাসি। আপনার ভালোবাসাটা একটু 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 না, কঠিন আপনি ভালোবাসা। আমাকে বলেন, আপনি শুনেন, আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে, নিজের সন্তানকে। জি, না, জি। আমার পুত্র প্রায়ই বলে যে বাবা গাড়ি চালানো শিখবো আমি, ওর তো